শিক্ষার্থীরা শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয়, শিক্ষার্থীরা শুধু এনসিপিও নয়। সেখানে কজন নারী আছেন যারা এটা নির্ধারণ করছেন যে নারী আসন আসলে কি হবে? একজন কৃষক কি আসলে পিয়ার বিষয়টা আপনি বুঝতে পারেন? বেশ কিছু কমিশনের কথা তিনি বললেন যে আসলে তেমন কিছুই হয় নাই। তাহলে যেহেতু আপনি অ্যাক্টিভিস্ট, আপনারা বা অনেকেই ছিলেন যে আশা আকাঙ্ক্ষা, যে স্বপ্ন নিয়ে আপনারা জুলাই গণঅভ্যুত্থান করলেন, জুলাই গণঅভ্যুত্থান সফল হলো, 11 মাস পরে এসে আমরা কি সেই স্বপ্নের মধ্যে আছি নাকি এখনো বাস্তবে আসতে পারিনি? আমরা কোথায় অবস্থান করছি? প্রথম কথা হচ্ছে আসলে জুলাই গণঅভ্যুত্থান যেভাবে সফল হয়েছে এটা ঠিক। আমি এখানে ভাইয়ের সাথে একদমই এগ্রি করি যে চাকরির জন্য আন্দোলন ছিল, কিন্তু চাকরির জন্য আন্দোলন বলে কিন্তু এটাকে খাটো করার কোনো সুযোগ নাই আসলে আমাদের মধ্যে। কারণ সেই আন্দোলনটাই আমরা দেখেছি যে একসময় গণঅভ্যুত্থানের রূপ নিয়েছে এবং সকল রাজনৈতিক দল তো অবশ্যই, এর পাশাপাশি দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন লিঙ্গের মানুষ, বিভিন্ন জাতিসত্তার মানুষ কিন্তু এই আন্দোলনে একদম সামনের কাতারে ছিলেন। তো সেই জায়গা থেকে এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন, আসলে 11 মাস না 12 মাস হয়ে গিয়েছে, জুলাই আমরা জুলাই পার করে ফেলেছি। তো যে স্বপ্ন আমরা দেখেছিলাম অগাস্ট মাসে, গত বছরের অগাস্ট মাসে, সত্যি কথা বলতে সেই স্বপ্নের মধ্যে এখন আর আমরা বসবাস করছি না। এটা আমরা এখন বসবাস করছি এমন একটি বাস্তবতায়, যে বাস্তবতায় আমরা বুঝতে পারছি যে স্বপ্ন আমরা দেখেছিলাম সেই স্বপ্নের পথ পাড়ি দিতে আমাদের আরো বহুদূর যেতে হবে। অর্থাৎ আমাদের যে গন্তব্য ছিল, আমরা গণঅভ্যুত্থানের পরবর্তীতে যখন আমরা সবাই প্রত্যাশা করছিলাম যে আমরা এমন একটি রাষ্ট্র ব্যবস্থা পাবো যেখানে আসলে যে রাষ্ট্র ব্যবস্থা জনগণের জন্য কথা বলবে, যে রাষ্ট্র ব্যবস্থা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের হবে না, যে রাষ্ট্র ব্যবস্থা নারী পুরুষ ধনী গরিব নির্বিশেষে সকলের যে অধিকার, আমি অন্যান্য সকল অধিকারের কথা বাদে দিলাম, সকলের মানবাধিকার নিয়ে অন্তত তারা সোচ্চার থাকবে। কিন্তু আমরা দেখেছি প্রতি পদে পদে সেটি আসলে যেই স্বপ্নের যে সিঁড়িটা, সেই সিঁড়িটা কিন্তু আমরা পৌঁছতে পারছি না। অর্থাৎ সেই গন্তব্য, সেই স্ট্রাগলটা আমাদের আরো বহু দূরের, আমাদের আরো অনেক দূরে যেতে হবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে সেই দূরে যাওয়ার প্রক্রিয়াটি আসলে কি হবে? এবং আমার কাছে মনে হয় এই যে গত 1 বছরে যে জিনিসটি আমাদের মধ্যে সবচেয়ে বেশি মিসিং ছিল সেটা হচ্ছে প্রক্রিয়া। অর্থাৎ দেখেন, উপদেষ্টা পরিষদ যেভাবে নির্বাচিত হলো সেটি প্রক্রিয়াটি কি? এই যে কমিশনগুলো হলো, কমিশনে কারা কারা কোন কোন ব্যক্তি কমিশনে থাকবেন, কোন প্রক্রিয়ায় সেই কমিশনের ব্যক্তিগুলো নির্বাচন করা হয়েছে। কিংবা ধরেন এই যে আমরা দেখি যে বিভিন্ন আমলাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, বিভিন্ন সচিবদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। ভাই বলছিলেন যে নিয়োগ হয়নি, কিন্তু আমার নিজের বিশ্ববিদ্যালয়ের ভিসি বিএনপি পন্থী, আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। তো এই যে নিয়োগগুলি হলো, এই নিয়োগগুলি কোন প্রক্রিয়া হলো? তাপসী, প্রধান উপদেষ্টা কিন্তু বলেছিলেন তাদের নিয়োগকর্তা হচ্ছে প্রাথমিকভাবে শিক্ষার্থীরা। হ্যাঁ, কোন শিক্ষার্থীরা? শিক্ষার্থী তো কোনো হোমোজেনাস বিষয় নয়। শিক্ষার্থীরা শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয়, শিক্ষার্থীরা শুধু এনসিপিও নয়। অর্থাৎ এখানে আপনার বুঝতে হবে যে যখন আপনি শিক্ষার্থী বলতে শুধুমাত্র একটি রাজনৈতিক চেতনা, শুধুমাত্র একটি বর্গের, শুধুমাত্র একটি লিঙ্গের মানুষকে বুঝেন, তখন আপনি আসলে ভুল করছেন এবং তখন আপনি একটি বাবলের মধ্যে বসবাস করছেন। অবশ্যই যখন 20 কোটি মানুষের আপনি হচ্ছে 20 কোটি মানুষের একটি রাষ্ট্র আপনি পরিচালনা করবেন, আপনাকে বাবল থেকে বের হতে হবে, আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বের হতে হবে। এবং আমি প্রক্রিয়াটির কথা বলছিলাম, এই যে ঐক্যমত্য কমিশন নিয়ে, জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা অনেক কথা বলছি। আপনি দেখেন যে এই যে একটি এসি রুমে বসে এই যে এলিট যারা আমাদের হচ্ছে ঐক্যমত্য কমিশনের যারা আছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো যারা আছেন, তারা মিলে আমাদের ভাগ্য নির্ধারণ করছেন যে নারী আসন কি হবে, নারী আসনে কারা নির্বাচন করবে, সেটি কি নির্ধারণ করছে, সেখানে কজন নারী আছেন। প্রথম প্রশ্ন হচ্ছে আমার, সেখানে কজন নারী আছেন যারা এটা নির্ধারণ করছেন যে নারী আসন আসলে কি হবে। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে নারীরা তো নিজেরাই আসেন না, এনসিপিতে তাসনিম যারা আছেন, জারাপু মাঝে মাঝে যায়, বিএনপি থেকে রুমিন ফারহানা মাঝে মাঝে যায়, এছাড়া তো আর কেউ নেই। তো নারীদের আসার প্রক্রিয়াটাই তো আপনারা বন্ধ করে দিয়েছেন। নারীরা যে ওই যুগ পর্যন্ত যাবে সেই প্রক্রিয়াটাই তো আপনারা রাখেন নাই। সেই জায়গায় দেখেন আমাদের ভাগ্য নির্ধারণ করছেন আপনারা এই রুমে বসে কয়েকটি রাজনৈতিক দলের মানুষরা, এবং সেই রাজনৈতিক দলের সাথে সবাই বলে যে জনগণের আসলে এখানে স্বার্থ মানে চরিতার্থ হচ্ছে না, জনগণের কথা সামনে আসছে না। কিন্তু জনগণের কথাটি তো আসলে কেউই বলছেন না। কারণ এই যে ধরেন আপনি উচ্চকক্ষে পিয়ার হবে কি হবে না, অবশ্যই উচ্চকক্ষে পিয়ার, আমি ব্যক্তিগতভাবে উচ্চকক্ষে পিয়ার চাই। কিন্তু এই যে একজন কৃষক ভাই তো কৃষক দলের সাথে কাজ করেন, একজন কৃষক কি আসলে পিয়ার বিষয়টা আপনি বুঝতে পারেন? আপনি আপনার দল থেকে এই যে এনসিপি জুলাই পদযাত্রা করছেন, ওনারা কৃষকদের দেওয়া কাঁঠাল আম ইত্যাদি খেয়েছেন, কিন্তু এই যে সংস্কার নিয়ে যে এনসিপি এত রাজনীতি করে, কয়জন মানুষকে তারা আসলে সংস্কার বলতে আমরা কি বুঝি, কোন জিনিসটির সংস্কার প্রয়োজন এটি বুঝিয়েছেন? আসলে বোঝাননি। এটা বোঝাননি, কারণ আমার নিজের জেলা তো এনসিপি গিয়েছে, আমি জানি আসলে বাস্তবিক চিত্রটা কেমন। অর্থাৎ যে স্বপ্নের কথা আপনি বলছিলেন, ঐক্যমত্য কমিশনের কথা আপনি বলছেন, এই প্রত্যেকটা জিনিসই খুবই নাগরিক বিবর্জিত।
খুবই জনবিবর্জিত। আমরা দেখেছি যে প্রথম দফার যে আলাপ হয়েছে সেই আলাপে সিভিল সোসাইটির কিছু মানুষজন ছিলেন, ধরেন নাগরিক কোয়ালিশনের কিছু মানুষজন ছিলেন, কয়েকজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয় দফার আলাপে কিন্তু তাদেরকে আমন্ত্রণই জানানো হয়নি, তাদের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে যে আমাদের কেন আমন্ত্রণ জানানো হচ্ছে না। অর্থাৎ এখানে শুধু রাজনৈতিক দলগুলো মিলে আমাদের ভাগ্য নির্ধারণ করছে আমরা কোথায়। আমরা যারা কোনো রাজনৈতিক দলে বিলং করি না, আমি তো বিএনপিও করি না, এনসিপিও করি না, জামাত ইসলামিও করি না, তাহলে আমি সিপিবিও করি না, বক্তব্য আসলে কোথা থেকে কে দিবে? তাহলে আমি তো বাসদও করি না, তাহলে আমার বক্তব্য এখানে কে দিবে? তো তখন যখন এই ধরনের আলাপে যাই তখন রাজনৈতিক দলগুলো বলে তাহলে আপনি একটা রাজনৈতিক দল করেন, আপনি নিজের রাজনৈতিক দল খোলেন। বিষয়টা হচ্ছে বাংলাদেশের সবাই তো, শুধুমাত্র বাংলাদেশ নয়, পুরো পৃথিবীর সবাই তো আসলে রাজনৈতিক দল খুলে নিজের অধিকারের কথা জানান দেয় না, তাই না? আমাদের এখানে নাগরিক সমাজ আছে, আমাদের সিভিল সোসাইটি আছে, আমাদের শিক্ষার্থীরা আছে, আমাদের বিভিন্ন স্টেক হোল্ডার আছে, আমাদের কৃষক আছে, আমাদের শ্রমিক আছে। কয়জন আমাদের গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে শ্রমিকরা। তারপর বিপ্লবের পরে বা গণঅভ্যুত্থানের পরে কি দল করাটা কতটা যৌক্তিক? সেই আলাপে আসছি। আমি যেটা বলছিলাম যে বিপ্লবের পর, গণঅভ্যুত্থানের পরে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে শ্রমিকরা। আপনি সেই ঐকমত্য কমিশনের আপনি চিন্তা করেন নিজে, এই যে এতগুলো প্রস্তাব, সেখানে আসলে কয়টা প্রস্তাবে আপনি শ্রমিকদের অ্যাকচুয়ালি যে তারা যে সব বাদ দিলাম, তারা যে এখনো বেতনটুকু পায় না সেটি নিয়ে কথা বলার জন্য আপনারা আসলে কি করেছেন? হ্যাঁ, আপনারা বলতে পারেন আমরা এনসিসির কথা বলেছি, আমরা বলেছি যেন সকল ধরনের সরকারি দল ছাড়া বিরোধী দলের যেন মতামত থাকে, কিন্তু আপনার বুঝতে হবে এগুলো সবই খুবই উচ্চমার্গীয় কথা, যে উচ্চমার্গীয় কথা আসলে মানুষের পেটের ভাত হয় না। আপনি বলছিলেন যে রাজনৈতিক দল করা কতটুকু যৌক্তিক। আমি বিশ্বাস করি প্রত্যেকের রাজনৈতিক দল করার অধিকার রয়েছে এবং সেটি অবশ্যই যৌক্তিক। গণঅভ্যুত্থানের পরে রাজনৈতিক দল হবে এবং আমরা দুই দলীয় যে শাসন ব্যবস্থা সেটি থেকে বের হয়ে আমরা বিকল্প খুঁজবো, সেটি খুব স্বাভাবিক। কিন্তু বিকল্প খুঁজতে গিয়ে, বিকল্প হতে গিয়ে আমরা যদি নিজেরা আবার সেই একই কাঠামোতে চলে যাই, আমরা নিজেরাই যদি অন্যান্যদের গ্রহণ করার মানসিকতা না থাকি, সেটি তখন আমাদের মধ্যে আসলে ওই একই শাসন ব্যবস্থার দিকে।